ধূলিকণা থেকে সূর্য পর্যন্ত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধূলিকণা থেকে সূর্য পর্যন্ত প্রত্যেকটাই নিয়মের অধীনে চলে। ফলে মানুষের যে অভাব, মানুষের যে দুঃখ, তার একটা কারণ আছে। আর ওই ধনীদের যে সম্পদ বাড়ে, তারও একটা কারণ আছে। আমাদেরকে বারবার কারণটাকে আড়াল করে কপাল দেখানোর চেষ্টা করা হয়। তুমি গরিব কেন? তোমার কপালের দোষ। সে ধনী কেন হয়েছে? তার কপালে ছিল। আমরা সমাজতান্ত্রিক সংরক্ষণ বললাম, অর্থনীতির মূল সূত্র যদি আমরা পড়ি, সমাজের পরিবর্তনের নিয়মটা যদি আমরা দেখি, বিজ্ঞানের নিয়মটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এই প্রকৃতি এবং মানুষের সমাজ সেটা একটা পরিবর্তনের মধ্যে আছে। এই পরিবর্তনের একটা নিয়ম আছে। শ্রমজীবী মানুষের সেই নিয়মটা জানা দরকার। এই নিয়ম যতদিন আমরা জানবো না, ততদিন আমরা কপালের উপর নির্ভর করে থাকবো। একটা জিনিস খেয়াল করে দেখুন, এইখানে যারা আছেন তাদের মধ্যে দুই একজন হয়তো আছেন আজ থেকে 50 বছর আগে, 55 বছর আগে, তখনও যারা শ্রমিক ছিলেন, তখন আপনারা জানতেন মওলানা ভাসানীর নেতৃত্বে একটা আন্দোলন হয়েছিল। এই পূর্ব পাকিস্তানের শ্রমিকরা আন্দোলন করে, পাট কলের শ্রমিকরা 54 দিন ধর্মঘট করে, ওই কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগানকে বুকে ধারণ করে নূর খান কমিশনের মাধ্যমে একটা মজুরি আদায় করে নিয়েছিল। সেই মজুরিতে বলা হয়েছিল শ্রমিকদের সর্বনিম্ন মজুরি হবে 155 টাকা। সেই সময় 1 মণ চালের দাম ছিল 30 টাকা। শ্রমিকরা ভাবত যে 5 মণ চাল কিনবার পরেও হাতে 5 টাকা থাকবে। মওলানা ভাসানী বলেছিলেন, শ্রমিকরা শুধু ভাত খেয়ে বাঁচে না, একটা গরুও তো শুধু ঘাস খেয়ে বাঁচে না। আমরা যখন বলি গরু কি খায়, তাহলে ঘাস খায়। গরু কি শুধু ঘাস খেয়ে বাঁচে? গরুর শরীরের পুষ্টির জন্য তাকে নানান কিছু খাওয়াতে হয়। তাকে খোল খাওয়াতে হয়, তাকে নানা ধরনের পুষ্টিকর খাবার তাকে খাওয়াতে হয়। একটা মানুষ, আমরা যে বলি বাঙালি ভাত খেয়ে বাঁচে, আমরা কি শুধু ভাত খাই? আমাদের কি অন্য প্রয়োজন নাই? তাহলে আমাদের মজুরি কেন শুধুমাত্র চালের দামের উপর নির্ভর করবে? আমাদের শ্রমিকরা কি কাপড় পরবে না? আমাদের শ্রমিকরা কি রাতে একটু ঘুমাবে না? আমাদের শ্রমিকরা কি অসুস্থ হলে চিকিৎসা করবে না? আমাদের শ্রমিকের সন্তান কি তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াবে না? আমাদের শ্রমিকরা বৃদ্ধ বয়সে একটু নিশ্চিত জীবন যাপন কি করবে না? তার মজুরির সঙ্গে এত যুক্ত হবে না কেন? মজুরির সঙ্গে শুধু ভাতের কথা যুক্ত হবে কেন? এখনো দেখবেন, এখনো ঠিক একই পরিকল্পনা চলছে। শ্রমিকদের মজুরি নির্ধারণের সময় বলে কত কিলো ক্যালোরি কাঠ উৎপাদন করতে হবে। শ্রমিকদেরকে যন্ত্রের সঙ্গে তুলনা করে, শ্রমিকদেরকে গরু ছাগলের সঙ্গেও তুলনা করে না। এইরকম একটা পরিবেশে 155 টাকা মজুরি হয়েছে। এখন যদি কেউ বলে যে সেই সময় 155 টাকা মজুরি শ্রমিক, আদমজি শ্রমিক, বাওয়ানি শ্রমিক জুট মিলে কাজ করে তার সন্তানকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াতে পেরেছিল, আজকে যখন গার্মেন্টস এর শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা, ওই পাকিস্তান আমলের মজুরির তুলনায় 80 গুণ মজুরি বেড়েছে। টাকার অর্থে তো মজুরি বেড়েছে। এখন কোন শ্রমিক একা চাকরি করে সংসার চালানোর কথা ভাবতে পারে? একা চাকরি করে সন্তানের লেখাপড়ার কথা ভাবতে পারে? স্বামী স্ত্রী 2 জন চাকরি করলেও সংসার চলে। বলে টাকার অঙ্কে তো 80 গুণ বেতন বাড়লো, জীবনের প্রয়োজন মেটানোর ক্ষমতা কি বাড়লো? ফলে শুধু টাকা দিয়ে মজুরি নির্ধারণ করা যাবে না। মজুরি নির্ধারণ করতে গেলে সে কি দেয় আর কি পায়, এইটাকে হিসেব করতে হবে। আমরা সে কারণেই আমরা এই কথাটা বারবার বলেছি, মজুরি বৃদ্ধির আন্দোলন সমাজতান্ত্রিক শ্রমিকরা করে না। কারণ আমরা তো মজুরি বাড়িয়ে কোনো লাভ নাই। আমরা ন্যায্য মজুরির আন্দোলন করি। যেই মজুরি ন্যায্য, আমরা সেই মজুরি চাই। তার জন্য হিসেব করে দেখতে চাই কি শ্রম আমি দিয়েছি,
কি উৎপাদন আমি করেছি, সেই উৎপাদনের কতটুকু ন্যায্য ভাগ আমি পেতে পারি, সেই হিসাবটা আমরা করতে চাই। এই হিসাব করবার জন্য একটা সংগঠন লাগবে, হিসাব করার জন্য শিক্ষা লাগবে। সংগঠন এবং শিক্ষা মিলে আমরা মনে করেছি আমাদের ট্রেড ইউনিয়ন গড়ে তোলা দরকার। ট্রেড ইউনিয়ন শুধুমাত্র শক্তি নয়, ট্রেড ইউনিয়ন একটা শিক্ষা, ট্রেড ইউনিয়ন একটা স্কুল। আমাদের তো স্কুলে পড়ার অধিকার ওরা দেয় না, অভাব আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দেয় নাই, অভাব আমাদেরকে কলেজে পড়তে দেয় নাই। এই ট্রেড ইউনিয়ন হবে আমাদের স্কুল, সেখানে আমরা শিখবো, সেখানে আমরা জানবো এই সমাজের একজন মানুষ হিসেবে এই সমাজে আমি কি দেই, আমার শ্রম কতটুকু দেই, আমার ঘাম কতটুকু ঝরাই, আমার শ্রম ঘাম এগুলো ঝরানোর পরে মজুরিতে কেন আমার চোখের জল ঝরাই, ওই মজুরি আদায় করার জন্য কেন আমি আমার বুকের রক্ত ঝরাই। আমার শ্রমের তো আমি মূল্য পাই না, কে আমার মূল্য কে নেয়? আমি কি আমার শত্রুকে চিনব না? আমি কি বুঝবো না কাজ করেও কোনো আমার জীবনের স্বপ্ন পূরণ হয় না? এই বুঝবার জন্য, এই জানবার জন্য আমরা আমাদের সংগঠনটাকে গড়ে তুলবার চেষ্টা করেছি। আমরা আমাদের ইতিহাস ছেড়ে রেখেছি। আমরা ভাষা আন্দোলনের কথা বলি, ওই ভাষা আন্দোলনের গান ছিল, ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, ওরা কথায় কথায় শেকল করায় আমার হাতে পায়। সেই কথায় কথায় শেকল শ্রমিক এই শেকলের যন্ত্রণা বুঝেছিল। এই জন্য ভাষা আন্দোলনে দেখবেন আমরা মোস্তফাকে, আমরা সালাম, জব্বার, রফিক, বরকত এই নামগুলো শুনি। ছাত্রদের নামের সঙ্গে সঙ্গে সালামের নামটা যে আছে, সালামও একজন কর্মচারী ছিল, ওই নামের আড়ালে আর একটা নাম, সেই নামটা কেউ উচ্চারণ করে না, তার নাম ওহিউল্লাহ। একটা বাড়ির কাজের ছেলে ছিল, ওই কাজের ছেলেটা জীবন দিয়ে বুঝেছিল যে বয়সে আমার স্কুলে যাওয়ার কথা সেই বয়সে আমি মানুষের বাড়িতে কাজ করি। আর সালাম বুঝেছিল যখন আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা তখন আমি জীবিকার প্রয়োজনে চাকরি করি। ফলে আজকে ভাষার দাবিতে আন্দোলনের সঙ্গে তারাও যুক্ত হয়েছিল, তারা জীবন দিয়েছিল। আমরা সবসময় শুনি ভাষা আন্দোলনে শুধু ছাত্ররা জীবন দিয়েছে, ভাষা আন্দোলনে ছাত্রের রক্তের সঙ্গে শ্রমিকের রক্ত মিশে গিয়েছিল, এবং শ্রমিক এবং ছাত্রের রক্ত মিশে এই মানুষের, এই ভূখণ্ডের মানুষের অধিকারের ভাষা তারা প্রদান দিতে চেয়েছিল। ঠিক তেমনি আমরা ৬২ শিক্ষা আন্দোলনের কথা জানি। আইয়ুব খান বলেছিল শিক্ষা সবার জন্য নয়। শ্রমিকরা বুঝেছিল